নমস্কার বন্ধুরা, ফিল্মি ইন্ডিয়ান বেঙ্গলি চ্যানেলে তোমাদের স্বাগত। অন্যদিকে আমরা প্রেজেন্টে দেখতে পাই ইমসুল এবং সিয়নজে একটা রাস্তার ধারে বেঞ্চে বসে আছে। সিয়নজে ইমসুলকে বলে, আমি তোমাকে না জেনে অনেক কিছু বলে দিয়েছি। বলে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই, তুমি আমাকে নিয়ে যে স্বপ্নটা দেখছো সেটা আমি ভুল প্রমাণ করব। তুমি চিন্তা করো না, আমি এই কম্পিটিশনে নাম দেব এবং এই কম্পিটিশনটা আমি জিতব। ইমসুল বলে, ঠিক আছে। এরপর সেও টুর্নামেন্টে অংশগ্রহণ করে এবং টুর্নামেন্ট জিতে যায়। ইমসুল ছুটতে ছুটতে তার কাছে আসে এবং তাকে চেয়ার আপ করে। তারা একে অপরকে দেখতে থাকে। ইমসুল একটা কথা মনে করতে থাকে, যেটা গতদিন রাত্রিবেলা ছিল। তারা দুজন যখন বাড়ির সামনে এসেছিল, সিয়নজে বলে, এটা আমার বাড়ি আর তোমার বাড়িটা ওই দিকে আছে। ইমসুল বলে, আমাদের দুজনের ঘর একে অপরের সামনে, কিন্তু আমরা জানতামই না। এরপর ইমসুল তার বাড়িতে চলে যায়। সিয়নজে তাকে দেখতে থাকে এবং তাকে ফ্লাইং কিস দিতে থাকে। সিয়নজের বন্ধু সিয়নজেকে বলে, ইমসুল তাইসনকে পছন্দ করে। সিয়নজে বলে, হয়তো আগে করতো কিন্তু এখন করে না, এখন আমাকে সে পছন্দ করে। পরের দিন সিয়নজে এবং ইমসুলকে রাস্তা দিয়ে হাঁটতে দেখি। জিজ্ঞেস করে, তোমার কাঁধটা কি ভালো আছে? সিয়নজে বলে, হ্যাঁ ঠিক আছে। তাকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? সিয়নজে বলে, আমরা একটা ভালো রেস্টুরেন্টে যাচ্ছি যেখানে আমরা খাবার খেতে পারি। এরপর ইমসুল একটা রেস্টুরেন্ট দেখে। তারা সেই রেস্টুরেন্টে ঢুকে যায় এবং খাবার খেতে থাকে। ইমসুল সিয়নজেকে বলে, আমি কখনো ভাবিনি আমি তোমার সাথে খাবার খেতে পারবো। সিয়নজে ইমসুলকে বলে, তুমি কি তাইসনের ফ্যান, না তুমি তাকে ভালোবাসো? ইমসুল সিয়নজেকে বলে, না, আমি তো তাকে ভালোবাসি না। এই কথাটা শোনার পরে সিয়নজে নিশ্চিন্ত হয়। এরপর তারা দুজনে একটা ফটো স্টুডিওতে ভেতরে যায় এবং ছবি তোলে। তারা দুজনে বাসে করে যেতে থাকে। এই সময় সিয়নজে ইমসুলকে তার ভালোবাসার কথাটা বলতে চাইছিল। ইমসুল বলে, চুপ করো, এখন কিছু না, এখন আমি কোনো কথা শুনতে চাই না, আমার ইচ্ছেই করছে না। সিয়নজে বুঝতে পেরে যায় সে বাথরুমে যাওয়ার কথা ভাবছিল। এরপর সিয়নজে ড্রাইভারকে বাস থামাতে বলে। তারা একটা জায়গায় এসে দাঁড়িয়ে সিয়নজে ইমসুলকে একটা টর্চ দিয়ে দূরে কোথাও যেতে বলে। পর ইমসুল ছুটতে থাকে। পরের সিনে ইমসুল এবং সিয়নজেকে দেখতে পাই। তারা দুজনে বাড়ির সামনে চলে এসেছিল। ইমসুল সিয়নজেকে ধন্যবাদ জানায়। পরের দিন সিয়নজে সুইমিং প্র্যাকটিস করছিল। প্র্যাকটিস করতে করতে তার কাঁধে প্রচন্ড চোট লাগে। সিয়নজের বন্ধু যখন সুইমিং হল থেকে বাইরের দিকে বেরিয়ে এসেছিল, তখন সেখানে ইমসুলকে দেখতে পায়। ইমসুল তাকে জিজ্ঞেস করে, সিয়নজে কোথায়? তখন সে তাকে বলে, তার কাঁধে চোট লাগার জন্য তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার বলে, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কাঁধটা ঠিক করার জন্য, আমার মনে হয় না কোনোদিন ঠিক হবে, এতে সুইমিং ছেড়ে দিতে হবে, না হলে নিজের জীবনটা যেতে পারে। এরপর সিয়নজেকে দেখি বাস স্ট্যান্ডে বসেছিল উদাস মনে। সিয়নজে যখন বাড়িতে আসে, তখন বাড়িতে তার বাবা একটা সারপ্রাইজ পার্টি রাখে, কারণ সে কম্পিটিশন জিতেছিল। তার বাবা তাকে বলে, তোমাকে এরপর অস্ট্রেলিয়াতে সুইমিং প্র্যাকটিস করতে হবে, ওখানে তোমার নতুন কোচ থাকবে, আমি পয়সা দিয়ে দিয়েছি। সিয়নজে বলে, বাবা আমি এসব কিছু করতে চাই না, আমার এগুলো ভালো লাগে না। তার বাবা বলে, তুমি এগুলো কি বলছো? বাবা ছেলের ভেতরে ঝগড়ার সৃষ্টি হয়। তারা দুজনে বাইরে বেরিয়ে আসে। এরপর সিয়নজের বাবা সিয়নজেকে থাপ্পড় দেয়। সেই সময় পাশে ইমসুল দাঁড়িয়েছিল। তারা একে অপরের দিকে তাকিয়েছিল। সিয়নজে ইমসুলের সাথে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এরপর ইমসুল তার বাড়িতে আসে এবং সে মনে মনে বলতে থাকে, আমি নিয়তিকে চেঞ্জ করতে পারবো না। ক্যালেন্ডারে লেখে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু সে সেটা কোনো রকমভাবে লিখতে পারছিল না, কারণ লেখার সাথে সাথে ওটা মুছে যাচ্ছিল। আমি নিজের অ্যাক্সিডেন্টটা থামাতে পারি না, আমি সিয়নজের অ্যাক্সিডেন্টটাও থামাতে পারি না। আমি কোনো কিছু যদি চেঞ্জ করতে না পারবো, তাহলে আমি এখানে কেন আছি? সিয়নজের বাবাকে দেখতে পাই। সে বুঝতে পারে তার ছেলে এটা কেন করতে চাইছিল না।
সে কান্না করতে করতে হাসপাতালে বসে পড়ে। সিয়ঞ্জের বাবা খুবই কান্না করছিল, তার একমাত্র ছেলে মারা যায়। পুলিশ এসে সবকিছু জিজ্ঞেস করছিল। এটা দেখার পরে ইমসুল খুবই কান্না করতে থাকে। সে সামনের দিকে যেতে চাইছিল, তাকে আটকে দেয়। সে আবারও ফিরে চলে আসে। সেই সময় সিয়ঞ্জের বন্ধু ইমসুলকে যেতে দেখে নেয়। পুলিশ সেখানে এসে যায়, ইমসুলকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। পুলিশ তাকে বলে, গতকাল সিয়ঞ্জে তোমার কাছে ছিল এবং তার মনের অবস্থা কিরকম ছিল। কিন্তু ইমসুল কিছুই বুঝে উঠতে পারে না। সে মনে মনে ভাবতে থাকে, আরে এটা তো আমি পাস্টে তুলেছি, সে তো প্রেজেন্টে আছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। গতদিন রাত্রিবেলা যে ঘটনাটা হয়েছিল সেই জায়গায় চলে আসে। সেখানে এসে এইভাবে ঘড়িটাকে প্রেস করতে থাকে, কিন্তু কিছুই হয় না। সে খুব জোরে কান্না করতে থাকে। সে নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি টাইম ট্রাভেল কেন করতে পারছি না। এরপর ইমসুলের মোবাইলে সিয়ঞ্জের বন্ধুর ফোন আসে। তাকে বলে, আমি জানি গতকাল তোমার সাথে সিয়ঞ্জে ছিল, তোমার কি মনে হয় সে মারা যাওয়ার আগে তার মানসিক অবস্থা কিরকম ছিল। তার মোবাইল ফোনটা কাট হয়ে যায়। ইমসুল বন্ধুটাকে অনেক ফোন করে, কিন্তু ফোনটা লাগে না। ঠিক 12টার সময় হঠাৎ করে ইমসুলের ঘড়িতে কিছু একটা হয়, ঘড়িটা জলজল করতে থাকে। ইমসুল বুঝতে পারে ঘড়িটা শুধুমাত্র 12টার সময় কাজ করে। ইমসুল ছেলেদের বিল্ডিং এর সামনে সিয়ঞ্জের আসার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই সে দেখতে পায় সিয়ঞ্জের বন্ধু আসছে। ইমসুল মনে মনে ভাবতে থাকে, আরে এ তো ওই ছেলেটা, যে ছেলেটা সিয়ঞ্জের গ্রুপ মেম্বার ছিল। এর ফ্যানেরা সিয়ঞ্জেকে নেগেটিভ কমেন্ট দেওয়ার ফলে সে ডিপ্রেশনে চলে যায়। সেই জন্য ইমসুল তার কলটা ধরে নেয় এবং তাকে বলে, তুমি তোমার বন্ধুর সাথে এটা কি করলে। আসলে এই কথাটা সে মনে মনে ভাবছিল। সে তার বন্ধুকে সিয়ঞ্জের সম্বন্ধে জিজ্ঞেস করে, সে কেন আমার ফোনে জবাব দিচ্ছিল না। ঠিক সেই সময় একটা বল এসে ইমসুলের মুখে লাগে। মুখে লাগার সাথে সাথে তার নাক থেকে রক্ত বের হয়। ইমসুল এই চিন্তাটা মনে করতে থাকে, আগেও এই সিনটা আমার সাথে হয়েছে। যখন আমি বাড়ি যাচ্ছিলাম, আমি দেখছিলাম আমার বাড়িটা আগুনে পুড়ে গেছিল, যার জন্য মায়ের হাতটাও পুড়ে যায়। এরপর ইমসুল এক ছুটে সেখান থেকে তার বাড়ির দিকে যায়। অন্যদিকে দেখতে পায় ইমসুলের ভাইকে তার মা অর্ডার দিচ্ছে, তুমি ওয়াশরুমটা ক্লিন করো। সে তখন রান্না করছিল। তাড়াহুড়োতে সে গ্যাসের একটা সাইড বন্ধ করে একটা সাইড চালু রেখে দেয়। অন্যদিকে ইমসুলকে দেখতে পাই তার বাড়িতে ফোন লাগাতে থাকে। ঠিক তখনই ইমসুল তাইসুংকে দেখতে পায়। সে তাকে বলে, আমাকে বাড়িতে লিফট দিয়ে দাও না, একটা ইমার্জেন্সি কাজ আছে, আমার বাড়িতে আগুন লাগবে, প্লিজ তুমি আমাকে আমার বাড়ি অবধি ছেড়ে দাও। ইমসুলকে নিয়ে তাইসুং তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। ইমসুলের বন্ধু এবং ইমসুলের ভাইয়ের কথা কাটাকাটিতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। লড়াই চলতে চলতে তারা বুঝতেই পারে না বাড়িতে আগুন লেগে গেছে। ইমসুল তার বাড়িতে পৌঁছে যায়। যখন দেখে বাড়িতে অলরেডি আগুন লেগে গেছে এবং তারা দেখে অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ইমসুলের বন্ধু ইমসুলের ভাই এখনো পর্যন্ত ঝগড়া করতেই থাকে। তাদের খেয়ালই নেই বাড়িতে আগুন লেগে গেছে। এরপর তারা যখন পেছন ঘুরে দেখে আগুন লেগে গেছে, ইমসুলের বন্ধু সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ইমসুল এবং তাইসুং সেখানে চলে আসে এবং আগুন নেভানোর চেষ্টা করে। এরপর তাইসুং ফায়ার এক্সটিংগুইশার নিয়ে আগুনটা নেভায়। ইমসুল দেখে তার মা সেখানে পৌঁছে যায়। ইমসুল তার মায়ের হাতের দিকে যখন তাকায়, দেখে হাতটা ঠিক আছে, তার মানে সে খুবই ভালোভাবে পাশটাকে চেঞ্জ করতে পেরেছে। তারা দুজন বাইরে চলে আসে। ইমসুল তাইসুনকে বলে, আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই এবং একটা ট্রিট দিতে চাই। আমি দেখতে পাচ্ছি তুমি আমার সাথে ডেট করার জন্য উতলা হচ্ছ। তাইসুং বলে, তোমার গালে কালি লেগে আছে। ইমসুল সেটা পরিষ্কার করতে গিয়ে আরও ঘেঁটে দেয়। তাইসুং ইমসুলকে প্রিটি এবং কিউট বলে হাসতে থাকে। ইমসুল বলে, মেয়েদের মন পাওয়ার জন্য তুমি মেয়েদেরকে মিষ্টি মিষ্টি কথা বলো, এবং সে নিজেও হাসতে থাকে। সিয়ঞ্জে তার বন্ধুর কাছে ছিল। তার বাবা তার কাছে দেখা করার জন্য এসেছে। সিয়ঞ্জের বাবা সিয়ঞ্জেকে একটা রেস্টুরেন্টের ভেতরে দেখতে পায়। তার বাবা বলে, যদি তুমি আমাকে আগে থেকে বলতে তোমার কাঁধে সার্জারি হয়েছে, সেই জন্য আমি সুইমিং করতে পারবো না,
তাহলে কি আমি তোমাকে মারতাম? তুমি বড় হয়েছো, তার মানে এই নয় তুমি তোমার বাবার কাছ থেকে সব কিছু লুকোবে। এরপর সিয়ঞ্জে তার বাবাকে সরি বলে এবং প্রচুর কাঁদতে থাকে। এরপর একটা হাসপাতালে দৃশ্য দেখি, সেখানে তার বাবা বসে আছে। সিয়ঞ্জের সার্জারির জন্য প্রস্তুতি নিচ্ছিল। ডাক্তার তাকে বলে তুমি আর কোনোদিন সাঁতার কাটতে পারবে না। সিয়ঞ্জের বাবা খুবই দুঃখী হয়ে যায়। সে সমস্ত কথা শুনে নিয়েছিল এবং সেই হাসপাতালের ভেতরে খুব জোরে জোরে কাঁদছিল। এরপর আমরা দেখতে পাই ইমসুল সিয়ঞ্জের জন্য অনেক খাবার তৈরি করে হাসপাতালে পাঠায়। সিয়ঞ্জে খুবই খুশি হয়। এরপর সিয়ঞ্জের রুমের বাইরে দাঁড়িয়ে ইমসুলের অপেক্ষা করতে থাকে, কিন্তু সে আসে না। সিয়ঞ্জের সার্জারি পুরো 1 সপ্তাহ হয়ে গেছে। ইমসুল সিয়ঞ্জের বাবাকে তার হাতে বানানো রান্না দেয়। সিয়ঞ্জের বাবা কোনো রকমভাবে ওটা নিতে চাইছিল না। তার বাবা ইমসুলকে বলে তুমি কোথায় থাকো? ইমসুল বলে আমি আপনার বাড়ির ঠিক সামনে থাকি। তার বাবা বলে আমি তো তোমাকে কোনোদিন দেখিনি। এরপর সিয়ঞ্জের বাবা রান্নাটা নিয়ে নেয়। তার বদলে তার বাবা ইমসুলকে একটা সিরাপ দেয়। তাকে বলে যখন তোমার খুবই ক্লান্তি মনে হবে তখন তুমি এটা খেয়ে নেবে, তোমার শরীরে জোশ ফিরবে। এরপর ইমসুল একবারে পুরো জারটা খালি করে দেয় এবং বলে বাহ, এটা তো খুব সুন্দর। কিছুক্ষণ পরে বলে আমার এত গরম লাগছে কেন? এরপর সে যখন জানালার দিকে মুখটা বাড়ায় তখন দেখতে পায় সিয়ঞ্জে হেঁটে যাচ্ছে। সিয়ঞ্জেকে সুইমিং ক্লাসে দেখতে পায়, সেখানে বসে পুরনো দিনের কথা মনে করছে, কিভাবে সে সাঁতার কাটতো। এরপর সিয়ঞ্জে ওখানে একটা আওয়াজ শুনে সে কাছাকাছি গেলেই বুঝতে পারে ইমসুল ওখানে বসে আছে। সে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? ইমসুল বলে আমি তোমাকে দেখার জন্য এসেছিলাম। ইমসুলের কথাবার্তা এবং তার বডি মুভমেন্ট দেখে সিয়ঞ্জে বুঝতে পেরে যায় সে নেশা করেছে। সিয়ঞ্জেকে জিজ্ঞেস করে তুমি কি নেশা করেছো? এরপর সিয়ঞ্জে তার মুখটা যখন ইমসুলের আরও কাছাকাছি নিয়ে যায় হঠাৎ করে সে আবারও পিছিয়ে আসে, কারণ সে ইমসুলকে এত কাছ থেকে প্রথমবার দেখছে। এরপর ইমসুল সিয়ঞ্জেকে বলে আমি জিয়া সিরাপ খেয়েছি, যেটা তোমার বাবা আমাকে দিয়েছিল। সিয়ঞ্জে বুঝতে পারে তার বাবা ওটাতে অ্যালকোহল মিশিয়েছিল। জিজ্ঞেস করে তুমি পুরোটা খেয়ে নিলে কেন? প্রচুর নেশা হয়ে যাওয়ার কারণে ইমসুল এদিক ওদিক পড়ে যাচ্ছিল। এরপর সিয়ঞ্জে ইমসুলকে ধরে নেয়, তাকে এক জায়গায় বসিয়ে দেয়। ইমসুল সেখানে বসে থাকাকালীন সিয়ঞ্জেকে প্রচুর হাসানোর চেষ্টা করে এবং সিয়ঞ্জের সম্বন্ধে অনেক ভালো ভালো কথা বলছিল। এটা শোনার পরে সিয়ঞ্জের খুবই ভালো লাগে। এরপর তারা দুজন ডিসাইড করে আমরা গান শুনবো। তারা গান শুনতে থাকে। ইমসুল গান শুনতে শুনতে সিয়ঞ্জের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এই সিনটা খুবই রোমান্টিক ছিল। ঘুমের বসে ইমসুল সিয়ঞ্জেকে জড়িয়ে ধরে, আরও কাছাকাছি হয়ে যায়। এটা দেখার পরে সিয়ঞ্জে খুবই নার্ভাস হয়ে যায়। সে এক ঝটকায় ওখানে উঠে দাঁড়িয়ে পড়ে। ইমসুলের ঘুম ভেঙে যায়। ইমসুল মনে মনে ভাবতে থাকে সিয়ঞ্জের সামনে দাঁড়িয়ে আছে, সে প্রেজেন্টে চলে এসেছে এবং সে খুবই খুশি হয়ে যায়। এরপরে সে উঠে সিয়ঞ্জের কাছে যেতে থাকে। ভুলে ভয়েস রেকর্ডটা ক্লিক হয়ে যায়। সিয়ঞ্জে ইমসুলকে বলে চলো আমরা বাড়ি যাই। তখন ইমসুল বলে আরে বা আমার সুপারস্টার, তুমি তো কথা বলতে পারো, কিন্তু তুমি অন্য জগৎ থেকে কিভাবে এলে? আমি তো ভেবেই পাচ্ছি না। সিয়ঞ্জে বলে অনেক ইয়ার্কি হয়েছে, আর নয়, এবার তুমি সবকিছু বন্ধ করো। এই বলে ইমসুল যখন পেছনের দিকে পড়েই যাচ্ছিল সেই সময় সিয়ঞ্জে তার কোমরটা ধরে নেয়। সিয়ঞ্জে ইমসুলকে তো বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু তো কাছাকাছি হওয়ার কারণ সিয়ঞ্জে ইমসুলকে এক দৃষ্টিতে দেখতে থাকে। সিনটা খুবই রোমান্টিক হয়ে যায়। এরপর ইমসুল সিয়ঞ্জের গালে হাত দেয় এবং তার ফিলিংসটাকে কন্ট্রোল করতে পারছিল না। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং খুবই খুশি হচ্ছিল। সিয়ঞ্জে মনে মনে ভাবতে থাকে এটাই সেই সময় আমি বলে দিই আমার মনের ফিলিংসটার কথা। সে ইমসুলকে তার মনের কথাটা বলে দেয়, বলে আমি তোমাকে পছন্দ করি। ইমসুল খুবই খুশি হয়ে যায়। সে বলে হ্যাঁ, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তুমি এভাবে সবসময় হাসতে থাকো, তুমি চিন্তা করো না, আমি তোমাকে একা ছেড়ে কখনোই যাব না। এরপর সিয়ঞ্জে নিজের ফিলিংসটা উজাড় করে দেয়। সে ইমসুলকে আলতো করে কিস করে দেয়। ইমসুল ভেবে পাচ্ছিল না সিয়ঞ্জে এরকম কিছু একটা করবে, যেহেতু ইমসুল সিয়ঞ্জেকে ভালোবাসে এবং দুজন দুজনের ফিলিংসটাকে আরও ভালোভাবে উজাড় করে একে অপরকে কিস করতে থাকে।
আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন। আর এক্সপ্লেনেশনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এটা আপনাদের কাছে তো ফ্রি, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। দেখা হচ্ছে পরের এপিসোডে, তাহলে এখন রাখি।